টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো সংসদ অধিবেশনের ঘটনাবহুল প্রথম দিন নিয়ে। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার বক্তব্য এবং সবশেষে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলের হট্টগোল ও ওয়াকআউট কেমন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন। আগামীতে এই সংসদ কতটা কার্যকর থাকবে এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। জনাব সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলুন। আমি শুরুতে জানতে চাচ্ছি, আজকে যে প্রথম দিন ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম মানে অধিবেশনের প্রথম দিন, সেই দিনটির মূল্যায়ন আপনার কাছে জানতে চাচ্ছি, কেমন ছিল দিনটি? না, দেখেন, এটা প্রথম এর আগে যতগুলো সংসদ গেছে সেখানে প্রথম অধিবেশন কোন সংসদের প্রথম অধিবেশন এর থেকে বেটার ছিল। প্রথম অধিবেশনে ওয়াকআউট হয়নি আগে, তো এবার কিন্তু হয়ে গেল। সুতরাং ওই জায়গা থেকে যদি আমরা বিচার করি তাহলে এই সংসদের প্রথম অধিবেশনটি, মানে আমরা যেটাকে মর্নিং শোজ দ্য ডে বলি, সেরকম ভাবে যদি বিচার করি তাহলে হয়তো সামনের দিনগুলো আরো ঝঞ্ঝা বিক্ষুব্ধ সংসদ হতে পারে। তো এজ ইউজুয়াল প্রথম সংসদে যা হওয়ার দরকার, স্পিকার নির্বাচিত হওয়া, ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া, সেটি তো হলোই, সেটি হয়েছে। তো যেটি একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়, যে শোক প্রস্তাব নেওয়া হলো, সেটি যথাযথভাবেই শোক প্রস্তাব ক্ষমতাসীন দলের দিক থেকে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো তো হয়েছেই। তো আবার বিরোধী দলের পক্ষ থেকেও কিছু নামের ব্যাপারে শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির দাবি এসছে এবং সেগুলোকে করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পিকার তার জায়গা থেকে তিনি ওই নামগুলোকে অন্তর্ভুক্ত করার সুযোগ করে দিয়েছেন। তো অন্ততপক্ষে এই অধিবেশনের প্রথম অংশটি মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভাবেই গেছে, কিন্তু শেষ দিকে এসে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে ওয়াকআউট হলো, আসলে এটা তো হওয়ারই কথা ছিল। কারণ দুই পক্ষের মধ্যে যে রাজনৈতিক মত পার্থক্য, সেই মত পার্থক্য তো ইলেকশন থেকেই শুরু হয়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট নিয়ে, তো সেটারই প্রতিফলন আমরা দেখতে পেলাম আমার এই ওয়াকআউটের মধ্য দিয়ে। তো আমার মনে হয় এই বিশেষ করে এই পূর্ববর্তী যে রাজনৈতিক মত পার্থক্য, এই মত পার্থক্য এই সংসদের কার্যক্রমের নানা পর্যায়ে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে আমার মনে হয়। যেটা আমি সবসময় বলেছি যে বিএনপি এই কাজটাকে খুব সহজ ভাবে করতে পারতো, তারা জিনিসটাকে জটিল করে ফেলেছে মনে হয়। তারা প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের অবস্থানগুলোকে আফল করতে পারত। যেমন তারা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা সংবিধান সংস্কার কমিশনে পুরো বিষয়টাকে আলোচনার মধ্য দিয়েও তারা তাদের সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো উত্থাপন করে সেগুলোকে বাতিল করতে পারত। কিন্তু যেটা হলো, একটা মত পার্থক্য তৈরি হয়ে গেল এই সংবিধান সংস্কার কমিশনটা না গঠন করে। আমার মনে হয় এটাই একটা সমস্যা তৈরি রয়ে গেল, এবং এটা আমাদের এই মত পার্থক্য হয়তো সংসদীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে সামনে। জুলাই সনদ নিয়ে আসলে বিএনপির বক্তব্য, গতকাল আসলে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর তারা বাস্তবায়ন করবেন, কিন্তু কোনো আরোপিত যেগুলো জবরদস্তি ভাবে কোনো আদেশ যদি তাদের উপর দেয়া হয় তবে সেটি তারা আসলে তার সাথে বিএনপি নেই। তো এই বক্তব্য প্রেক্ষাপটে আসলে তাদের আসলে যা হওয়ার তাই তো হয়েছে নাকি? তারা তো জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন ওয়ার্ডারে স্বাক্ষর করেছেন। সেই স্বাক্ষরটাকে নিশ্চয়ই কাউকে জোর করে স্বাক্ষর করানো যায় না। বিএনপি এমন কোন রাজনৈতিক দল না যে তাকে জোর করে স্বাক্ষর করাইতে হবে। তারা তো স্বাক্ষর করেছেন। এখন এসে তারা যে তাদের অবস্থান বদলেছেন, এটা তো একটা রাজনৈতিক মত পার্থক্য তৈরি করেছে। আমি বলছি না যে বিএনপির অবস্থান অযৌক্তিক, আমি বলছি যে বিএনপি তার অবস্থানটাকে সে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে, ওই দ্বিতীয় যে শপথ, সেই শপথটা গ্রহণ করেও সংসদে উত্থাপনের মধ্য দিয়েও কিন্তু সে তার অবস্থানটা ধরে রাখতে পারত বলে আমি মনে করি। কেননা 31 দফার অনেকগুলো দফাই কিন্তু জুলাই সনদে ইনক্লুডেড, অন্তর্ভুক্ত আছে। এখন বিএনপি যদি সেই জায়গাটা সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে তারা তাদের অবস্থানকে স্পষ্ট করতে পারত যে আমরা এগুলো মানি না,
বা তাদের যেহেতু সেই ভেটো পাওয়ার আছে, যেহেতু তারা 2/3 মেজরিটি, সংসদে তো নিশ্চিত এই জিনিসগুলোকে আপনি চূড়ান্ত রূপ দিতে হলে সেখানেও তো একটা ভোটাভুটি আপনার লাগবে সংসদ সদস্য, সেখানেও তো বিএনপি এগিয়ে আছে। আমি মনে করি যে এই বিষয়টা করে বিএনপি রাজনৈতিক ভাবে খুব বেশি গেইনার হতে পারবে না, কারণ যে কাজটা করেছে এটা করে তারাই গেইনার হতে পারবে না। এটা বাংলাদেশের যে সংসদীয় রাজনৈতিক কার্যক্রমকেও বাধাগ্রস্ত করতে পারে নানান ভাবে। তো আমি মনে করি যে এই যদি বিএনপির জন্য এটাই সেন্সিবল হবে যে তারা দ্রুত এই বিষয়টা সেটেল করা দরকার, অন্ততপক্ষে এই সংসদের অধিবেশনের এই কোয়ার্টারে তারা এই বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা দরকার বলে আমি মনে করি। আমি আমি মনে করি না যে জুলাই সনদের সবই বাস্তবায়ন যোগ্য, সেটা আমি মনে করি না। এটা আমি মনে করি যখন একটা ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো, তখন সেই ঐক্যমত্যটার প্রতি সম্মান জানানো সবারই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমি আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনার মূল্যায়ন কি? রাষ্ট্রপতি যে ভাষণ আসলে সংসদে দিয়েছেন। এই রাষ্ট্রপতি তো বিগত সরকারের রাষ্ট্রপতি, স্বাভাবিকভাবেই ওই সরকারের সাথে বা ওই সরকার নিয়ে তো যারা এই বিশেষ করে জামাত, এনসিপি, তাদের তো একটা রাজনৈতিক অবস্থান আছে, সুতরাং তারা তাদের অবস্থান থেকে এই রাষ্ট্রপতিকে বিরোধিতা মানবে না বা অ্যাকসেপ্ট করবে না, এটা তো স্বাভাবিক। এটাই তো এগুলো একটা। আরেকটা হলো যে আসলে আমি মনে করি যে সরকারের বা যে দলের রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হয়েছেন দলের হয়ে, সেই দলের নীতি আদর্শের প্রতি তার যে প্রকাশ্য অবস্থান, প্রকাশ্য বিরুদ্ধে অবস্থান, সেটা আমি মনে করি রাষ্ট্রপতি নামক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মর্যাদাটাকে আবারও ক্ষুণ্ণ করা হলো। এতে করে এই প্রতিষ্ঠানটি দুর্বল হয়ে গেল, মানে এই প্রতিষ্ঠানটির একটা দুর্বল দিক প্রকাশিত হলো। তার ইচ্ছা করলে রাষ্ট্রপতি কিন্তু এই বক্তৃতাটা অ্যাভয়েড করে তিনি আগেই পদত্যাগ করতে পারতেন বলে আমার অন্তত পক্ষে মনে হয়। আরেকটা বিষয় আপনার কাছে যদি জানতে চাই, আপনি যেটি বললেন যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই আসলে ওয়াক আউট, তো এই ঘটনাটি আসলে কিভাবে এড়ানো যেত বলে আপনার মনে হয়? এটা তো এড়ানোর সুযোগ ছিল বলে আমার মনে হয় না, কারণ আবির্ভাব তো একদম ইলেকশনের পরপরই হয়ে গেছে, ইলেকশনের ফলাফলের মধ্য দিয়ে। হ্যাঁ, সুতরাং ইলেকশনে যখনই বিএনপি 2/3 মেজরিটি পাইল, তখনই তারা টার্ন দেয়ার ফেস, তারা তাদের মুখ ঘুরিয়ে ফেললো। এটাই হচ্ছে সমস্যা। মানে এটা হলো আমাদের আধিপত্যবাদী রাজনৈতিক দলের মধ্যে যে আধিপত্যবাদী কালচার, সেটার আবারও একটা বহিঃপ্রকাশ, যে একটা যুক্তিসঙ্গত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের অবস্থানকে না তুলে ধরে যখন আমার একটা সময় বা সুযোগ আসলো, সেই সুযোগটাকে আমি চট করে ব্যবহার করে ফেললাম। এইটা কোনো সুস্থ রাজনীতির পরিচালক না আমার কাছে মনে হয়। এখন যে আমরা দেখলাম যে সংসদে প্রথম অধিবেশনে প্রথম দিনে আসলে বিরোধী দল ওয়াক আউট করেছে, আপনার কি মনে হয় সামনে আরো নানা ইস্যু রয়েছে, জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, তাতে কি এই ওয়াক আউটের পরিমাণটা আরো বাড়তে পারে? সবকিছু নির্ভর করে যে আমাদের এই সরকারি দল বিরোধী দলের চাওয়া পাওয়া, বিরোধী দলের ভূমিকাকে কিভাবে দেখছেন সেটার উপরে নির্ভর করে। সেটা যদি সরকারি দল যদি আধিপত্যবাদী মানসিকতা থেকে আচরণ করেন বিরোধী দলের প্রতি, তাহলে বাড়বে, আর যদি না করেন তাহলে কমবে। সেই ক্ষেত্রে বিরোধী দলের যে সহযোগিতার মনোভাব সেটা শক্তিশালী হবে, তারা আরো রেসপন্সিবলি বিহেভ করবে। বলা হয় যে ইস্ট মিনিস্টার ডেমোক্রেসি, যেটা আমরা তো ওয়েস্টমিনিস্টার ফলো করি, কিন্তু আমাদের মধ্যে বৈশিষ্ট্য হলো ইস্টমিনিস্টার। ইস্টমিনিস্টার ডেমোক্রেসির একটা বড় বৈশিষ্ট্য হলো যে এখানে যারাই মেজরিটি পায় তারাই বিরোধী দলকে অবজ্ঞার চোখে দেখে সাপ্রেস করার চেষ্টা করে, আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে, বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকারের নির্বাচনের কথাও রয়েছিল, তো সেটা আজকে হয়নি। তা আপনি আশা করছেন সামনে সেটি হবে, বা বিরোধী দল এই ক্ষেত্রে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবে? না, দেখেন, যেটা হলো যে ওই রাজনৈতিক সংকটের জায়গাটাতেই অ্যাড্রেস না করলে একটা মত পার্থক্য তো থাকবে, এবং খুব সহসা মনে হয় না এটা হবে। তো আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে জনগণ চায় আসলে আলোচনা, তারপরে সমঝোতা এবং তর্ক বিতর্কের মূল কেন্দ্রই হোক সংসদ, রাজপথ যেন সেটি না হয়। তো সেক্ষেত্রে আপনি আজকে প্রথম দিনের অভিজ্ঞতা আপনার কি মনে হচ্ছে, সামনে কি এই সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু, সমঝোতার কেন্দ্রবিন্দুতে থাকতে পারবে? না, অবশ্যই সদিচ্ছা থাকলে তো অবশ্যই পারবে। সবারই সদিচ্ছা থাকতে হবে, সরকারি দল, বিরোধী দল, সবার সদিচ্ছা থাকতে হবে। আর কথা হলো যে মানে সংসদ থেকে ওয়ার্কআউট করা তো সিদ্ধ, এটা কোনো বেআইনি কাজ না। সংসদ থেকে ওয়ার্কআউট এটা আমাদের কনভেনশনে আছে, সুতরাং ওইটা কোনো সমস্যা না। সমস্যাটা হলো যে এই ক্রমাগত
বিরোধী দলের প্রতি যদি বৈরী আচরণ করা হয় সরকারি দলের প্রতি, তখন তারা রাস্তায় চলে যায়, যেটার ভুরি ভুরি উদাহরণ বাংলাদেশের বিভিন্ন সময় আছে, তাই না? সুতরাং আজকে এই অধিবেশনে যেভাবে স্পিকার মহোদয় বিরোধী দলের সব প্রস্তাবকে অ্যাকোমোডেট করেছেন, এটা আমাদেরকে আশার সঞ্চার করেছে। তারা হয়তো বিরোধী দলের বিষয়ে সিম্প্যাথাইজড হবেন ভবিষ্যতে এবং বিরোধী দলের কথা শুনবেন, তাদের বক্তব্য দিতে সুযোগ দেবেন, সেভাবেই তারা কাজ করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।